যাত্রাপালা বিসর্জনের পরে পর্ব চতুর্থ শেষ। আইনত চৈতি তোমার স্ত্রী। তুমি চৈতিকে কলকাতা বাড়িতে নাই নিয়ে যেতে পারো, কিন্তু ধানসিঁড়ি বাড়ির দরজা তো সারা জীবন তোমার জন্য খোলা থাকবে। তুমি এবারই ঘর জামাই হয়ে থাকবে। আপনি বৌদির কথাটা একবার ভেবে দেখুন তো ঝন্টুদা, পুজোর কটা দিন কি অশান্তি নিয়ে কাটাল ওই মহিলা। বর্দা ছুটি কাটাতে কোথায় গেছে জানি না, কিন্তু মেজদা সে নিশ্চয়ই অত বড় বাড়িতে ঘরের কোণে মুখ লুকিয়ে বসে আছে। আমি দেবীকে বারবার নিষেধ করেছিলাম যে চৈতির মেডিকেল টেস্টের কোনো প্রয়োজন নেই, কিন্তু দেবী তা কিছুতেই শুনলো না। আপনি ভুল কথা বলছেন দাদা। দিদির মনের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। চৈতির ডাক্তারি পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত দেবীদি স্বস্তি পাবে না। তার মানে তুমি বলতে চাইছো মেডিকেল রিপোর্টে এটাই প্রমাণিত হবে যে চৈতির উপর কোনো বলাৎকার হয়নি, মহাকাশ নির্দোষ? একদম তাই দাদা। মহাকাশের মতো মানুষ হয় না। আপনি আপনার বোন চৈতি একটা ভালো মানুষের চরিত্রে মিথ্যা করে কালি মাখিয়ে দিয়েছেন। থামো তুমি, একদম বাজে কথা বলবে না। লক্ষ্মী বৌদি বাজে কথা বলছে না ঝন্টুদা। আপনি আমার একটা কথার উত্তর দিন তো, চৈতি কেন মেডিকেল টেস্ট করাতে চাইছিল না? কেন ও বৌদির সঙ্গে নার্সিং হোমে যেতে চাইছিল না? কেন আবার? আসল সত্যিটা প্রকাশ হয়ে যাবে বলে, উনার আর উনার বোনের চক্রান্তের কথা আমরা সবাই জেনে ফেলবো বলে। কারণ মহাকাশটা চৈতির সঙ্গে কোনো খারাপ কাজই করেননি, এটাই রিপোর্টে থাকবে। তার মানে তুমি বলতে চাইছো সব দোষ চৈতির আর মহাকাশ ধোয়া তুলসী পাতা? একেবারে তাই দাদা। মহাকাশের মতো মানুষ হয় না। আপনি আপনার বোন চৈতি একটা ভালো মানুষের চরিত্রে মৃত্যু করে কালি মাখিয়ে দিয়েছেন। দেবীদি আর মহাকাশটা আপনার চোরা ব্যবসার কথা জেনে ফেলেছে। একটু পরে মা দুর্গার ভাসানটা হয়ে গেলে আপনাকে আর বাটুলকে পুলিশে ধরে নিয়ে যাবে। দেবীদি আর মহাকাশটার উপর প্রতিশোধ নিতে আপনি চৈতিকে দিয়ে মিথ্যে করে মহাকাশটা চরিত্রে কালি মাখিয়ে দিয়েছেন। ওদের সুখের সংসার আপনি ভেঙে দিয়েছেন। ছি ঝন্টুদা, আপনি যে এতটা খারাপ তা তো আমার জানা ছিল না। চৈতিকে আমাকে অ্যারেস্ট করানোর ভয় দেখিয়ে চৈতিকে আমার ঘাড়ে চাপিয়ে দিলেন। চৈতিকে দিয়ে মেজদার চরিত্রে কালি মাখিয়ে দিলেন। নিজের ছোট বোনকে দিয়ে নিজের বড় বোনের সংসার ভাঙতে আপনার লজ্জা করলো না? চৈতি যেমন আপনার ছোট বোন, তেমনি বৌদিও তো আপনার বড় বোন ঝন্টুদা। চোরা কারবার বন্ধ করে দিয়েছে বলে নিজের বড় বোনের ওপর এত বড় প্রতিশোধ নিতে পারলেন? কেন পারবে না বিকাশ? কেন পারবে না? ওই লোকটা টাকার জন্য সব করতে পারে, সব। লক্ষ্মী, চুপ করুন। একদম গলা উঁচু করে আমার সামনে কথা বলবেন না। অনেক লাল চোখ দেখিয়েছেন আপনি আমাকে। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য পাটুল পঞ্চায়েতকে আপনি আমার দিকে লেলিয়ে দিয়েছিলেন। আর সেদিন যদি নটবর্তন না আমার ফুলটা ভাঙিয়ে দিত, তাহলে আমার জীবনটা বিশ্বাস করে ফেলতাম। আর এই সব কিছুর জন্য দায়ী আপনি। তাই না? এত বড় কথা, আজ আমি তোকে জানে শেষ করে দেবো। এই ঝন্টুদা, আমি বেঁচে থাকতে আপনি লক্ষ্মী বৌদির গায়ে কাঁটার আঁচড় দিতে পারবেন না। বিকাশ, তার আগে আমি আপনার হাতটা ভেঙে দু টুকরো করে দেব। না বিকাশ দাদাবাবু, তুমি ছোট দাদাবাবুর হাতটা ছেড়ে দাও। কি বলছো তুমি নটবর্তা? তুমি জানো একটু আগে ওই লোকটা আমাকে গলা টিপে খুন করতে যাচ্ছিল। ওই লোকটা মানুষ না। তাই আজ বিজয়া দশমীর দিনে মা দুর্গার কাছে আমি একটাই প্রার্থনা করছি, পাপ বিদায় করো মা গো। এই দত্ত বাড়ি থেকে এই পাপটাকে বিদায় করো। ছি ঝন্টু দাদাবাবু, আজ বিজয়া দশমী, একটু পরে দুর্গা ঠাকুর ভাসান হবে, তার আগেই তুমি ঘরের লক্ষ্মীকে বিদায় করতে যাচ্ছিলে। তুমি জানো না নটবর্তা? তুমি থামো ঝন্টু দাদাবাবু, অনেক তো করলে। এবার একটু ক্ষমা দাও দেখি। একটার পর একটা অপরাধ করে যাচ্ছ তুমি। তোমার কি বিবেক বলে কিছু নেই? না, নেই নটবর্তা, নেই। কারণ মনুষ্যত্বহীন অমানুষের বিবেক বলে কিছু থাকে না, মূল্যবোধ বলে কিছু থাকে না, সম্পর্কের প্রতি কোনো কৃতজ্ঞতা থাকে না। স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা নামে জিনিসগুলো তো রক্ত মাংসের তৈরি মানুষের শরীরে থাকে, জঙ্গলের জানোয়ারের শরীরে থাকে না। যদি থাকতো তাহলে আমার সোনার সংসারটাকে ও এভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চাইতো না। দেবী, পারিসনি রে জানোয়ার। অনেক চেষ্টা করেও তুই আমার এক বিন্দু ক্ষতি করতে পারিসনি। হ্যাঁ, তোর মহান চেষ্টায় আমার মহাকাশের সাদা চরিত্রে একটুখানি কাদার দাগ লেগেছে। ওটা নিয়ে তুই কোনো টেনশন করিস না। আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে না মহাকাশের গা থেকে সেই সমস্ত কাদার দাগ ধুয়ে মুছে সাফ করে দেবো। চৈতির মেডিকেল রিপোর্ট পেলে বৌদি? মেডিকেল রিপোর্ট? চৈতির মেডিকেল টেস্ট করানোর জন্য ওকে নার্সিংহোম পর্যন্ত নিয়ে যেতে তো হয়নি, তো যেতেই চাইল না। আমি তো ওকে বললাম, কেন যাবি না কেন? ও মহাকাশ তোর জীবনের এত বড় একটা ক্ষতি করে দিল, তোর নারীর জীবনের সর্বনাশ করে দিল। চল তুই আমার সঙ্গে চল, মহাকাশের নামে একটা থানায় FIR করে দিবি, পুলিশ ওকে অ্যারেস্ট করুক। চল থানায় চল। যেতে চাইনি,
যেতে চাইনি, তার আগেই ও ভয় আমার কাছে সমস্ত জবানবন্দিটা দিয়ে দিয়েছে। কি জবানবন্দি দিয়েছে দেবী দিদিমণি? চৈতি কি বলেছে বৌদি? বলেছে বলেছে মহাকাশ নির্দোষ। চৈতি চক্রান্ত করে মহাকাশের চরিত্রে কালি মাখিয়ে দিতে চেয়েছিল, চক্রান্ত করে আমার আর মহাকাশের মাঝখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চেয়েছিল। আর এই সমস্ত চক্রান্তের নায়ক হচ্ছেন ঝন্টু দত্ত। মিথ্যা কথা, এ অসম্ভব। চৈতি আমার নামে এমন কথা বলতে পারে না। তুই মিথ্যা কথা বলছিস দেবী। এই চুপ, একদম চুপ। ওই পাপ মুখে দেবীর শব্দটা, দেবী নাম তার কোনোদিনও উচ্চারণ করবি না তুই। আমি তোর বড় বোন না, তুই আমার দাদা না, তোর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। কারণ রক্তের সম্পর্ক থাকলে তুই এরকম একটা ভয়ঙ্কর পরিকল্পনার কথা তুই মাথার মধ্যে আনতেই পারতিস না। আমার সোনার মতো সংসারটাকে তুই জ্বালিয়ে পুড়িয়ে শ্মশান করে দিতে চাইতিস না। জানি তুই যে আমাকে রক্ত সম্পর্কে বড় ভাই বলে মানুষ না, তা আমি ভালো করে জানি। যদি মানতিস তাহলে তোর স্বামীকে সঙ্গে নিয়ে আমাকে পত্র ভিখারি করতে পারতিস না। আমাকে জেল খাটানোর ব্যবস্থা পাকা করে রাখতিস না। চুপ ঝন্টু দত্ত, গলার আওয়াজ নিচে নামিয়ে কথা বল। আমার সামনে একদম গলার আওয়াজ উঁচু করে কথা বলবি না তুই। আমার কাছে রক্তের সম্পর্ক আগে না, আমার কাছে আগে আমার কর্তব্য, আমার ডিউটি। সেই জন্যই তো ধনসিঁড়ির ব্লকে ভিডিও হয়ে এসে প্রথমেই এলাকার কুখ্যাত চোরা কারবারিকে আমি চিহ্নিত করেছিলাম যে চোরা কারবারি হচ্ছিস তুই ঝন্টু দত্ত। গরিব মানুষের মুখের ভাত কেড়ে নেওয়ার গণশত্রু হচ্ছিস তুই ঝন্টু দত্ত। গৃহহীন মানুষের মাথার ওপর ঘর বানানোর, ছাদ বানানোর টাকা থেকে কমিশন খাওয়ার দালাল হচ্ছিস তুই ঝন্টু দত্ত। ঘুষ দিয়ে বাটুল বাড়ুজ্যের কাছ থেকে ধানসিঁড়ির কাঁচা রাস্তা পাকা করার টেন্ডার আদায় করে লক্ষ লক্ষ টাকা তছরূপ করার অভিযোগে অভিযুক্ত তুই ঝন্টু দত্ত। বৌদি, আমার দেওর বিকাশের জীবনটা নষ্ট করেছিস তুই। ছোট বোনকে দিয়ে বড় বোনের সংসার ভাঙতে চেয়েছিস তুই। তোর জন্য বিকাশের সঙ্গে ওর বর্দার সম্পর্ক নষ্ট হয়েছে। মহাকাশের সঙ্গে তুই বিকাশের বিচ্ছেদ সৃষ্টি করেছিস তুই। এই ঝন্টু দত্ত, এদিকে আয়। এই ঝন্টু দত্ত, চৈতির সঙ্গে বিকাশকে সহবাস করার অভিযোগে তুই জেলের ভাত খাওয়াবি বলেছিলিস না, থানায় পাঠাবি বলেছিলিস, জেলে পাঠাবি বলেছিলিস। পাঠা ঝন্টু দত্ত, পাঠা। দেখি কত ক্ষমতা তোর, কতটা মায়ের দুধ খেয়েছিস, সব মেপে নেবো আমি আজ। সব। মাথা গরম করো না দেবী দিদিমণি। কি বলছো তুমি নটবরদা? জানোয়ারটা সবটা শেষ করে দিচ্ছে, সবটা ধ্বংস করে দিচ্ছে, আর আমি চুপ করে থাকবো? থামাবো না, চুপ করে থাকবে দত্ত বাড়ির পাপ ঝন্টু দত্ত। বুঝতে পারছো ঝন্টু দাদা বাবু, কত বড় অন্যায় করেছো? বুঝতে পারছো? বড় বোনও বলছে তুমি এই দত্ত বাড়ির পা। যাই হোক দেবী, আমি দিঘির ঘাটে চললাম। কিছুক্ষণের মধ্যে ঠাকুর ভাসান হবে, তোমরা চলে এসো। বৌদি ঠিক কথাই বলেছে ঝন্টুদা। আপনি নিশ্চয়ই আগের জন্মে কোনো বড় পাপ করেছিলেন, আর সেই পাপের বোঝা আজও বয়ে চলেছে। চলে এসো বৌদি। ভালো লাগছে, কিচ্ছু ভালো লাগছে না বিকাশ, কিচ্ছু ভালো লাগছে না। জীবনে এরকম একটা দিনের মুখোমুখি যে কোনোদিন হতে হবে এটা আমি কিন্তু সত্যি ভাবিনি। প্রতিবার পুজোর সময় ধানসিঁড়িতে এসে কত আনন্দ করি, কত হইচই করি। ঠাকুর বিসর্জনের পর গ্রামের মেয়েদের সঙ্গে, বউদের সঙ্গে সিঁদুর খেলা করি। সবাই বাড়িতে আসে, হইচই করে, আনন্দ করে, মিষ্টি মুখ করে বিজয়া দশমী সেরে যে যার বাড়িতে চলে যায়। কত হইচই হয়, কত আনন্দ হয়। কিন্তু এবারে কোনো আনন্দ নেই, চারিদিকে শুধু বিষাদ আর বিষাদ। ভালো লাগছে না গো, কিচ্ছু ভালো লাগছে না। আর এই ভালো না লাগার জন্য দায়ী আমি। সত্যি আমি পাপী। আমি সবার জীবন থেকে আনন্দ কেড়ে নিয়েছি। একটু পরেই মহাকাশে পাঠানো পুলিশ আমাকে হাত করে পড়িয়ে নিয়ে যাবে। আমি চলেই যাব, মাথা নিচু করে আমি ধানসিঁড়ি থেকে পুলিশের গাড়িতে চেপে চলে যাব। যদি পারিস এই পাপী বড় ভাইটার জন্য দুফোঁটা চোখের জল ফেলিস। এত খারাপ হয়ে গেলি কেন রে?
এতটা খারাপ হয়ে গেলি কেন দাদা? তুই তো এতটা খারাপ কোনোদিনও ছিলিস না রে। দেবী, পুলিশ তোকে অ্যারেস্ট করতে আসলে আমার ভীষণ কষ্ট হবে, খুব যন্ত্রণা হবে, কিন্তু কিন্তু আমি কি করবো তবু? তবু আমাকে যেতে হবে। আমি জানি অপরাধের শাস্তি আমাকে ভোগ করতেই হবে। দাদা, দাদা, কাঁদিস না রে বোন, ভালোই তো হয়েছে। একদিন তো আমাকে শাস্তি পেতেই হতো, আজ সেটা তোর আর মহাকাশের কাছে পেয়ে গেলাম। দাদা, যা, তুই আর দেরি করিস না, যা ভাসানের ঘাটে যা, আমি একটু পরেই তৈরি হয়ে আসছি। শেষ হয়নি, এই ঝন্টু দত্তর খেলা এখনো শেষ হয়নি। এইবার আমি খেলবো আমার শেষ খেলা, খেল খিলাড়িকা। কষ্ট হচ্ছে দাদা, দাদাটার জন্য খুব কষ্ট হচ্ছে। ওর চোখের গোড়ায় আমি জল দেখেছি। আরে যত খারাপই হোক, আফরাল ও তো আমার মায়ের পেটের রক্তের সম্পর্কের বড় ভাই। কিন্তু কি করব আমি? আমি তো নিরুপায়। কর্তব্যের আগে আমাদের কাছে কিচ্ছু না। কর্তব্য পালন করার জন্য আমি আর মহাকাশ জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিতে পারি। আমাদের কাছে আগে আমাদের কর্তব্য, তারপর রক্তের সম্পর্ক। কর্তব্য করার জন্য সবটা দিয়ে দিতে পারি, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিয়ে দিতে পারি। কিন্তু অন্যায়ের সঙ্গে জীবনে কোনোদিনও কোনো আপোষ করি না, আর ভবিষ্যতেও করব না। হয়তো বিসর্জনের ঢাক বেজে উঠল। মা দুর্গার ফিরে যাওয়ার সময় হয়ে এলো। দুর্গা মাগো, আসছে বছর আবার এসো মাগো, আসছে বছর আবার এসো। পৃথিবী থেকে সমস্ত রোগ মুক্ত করে সুস্থ পৃথিবীতে তুমি আবার ফিরে এসো মা। তোমার সব সন্তানদের মঙ্গল করো গো মা, সবাইকে ভালো রেখো গো মা, সবাইকে। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः। धान श्री भगवान झंटू दत्त जिंदाबाद। ভাসান হয়ে গেল। কাল সকালে মহাকাশ মিত্র পুলিশ এসে আমাদের কোমরে দড়ি বেঁধে নিয়ে গাড়িতে তুলবে, আর তাই দেখে ধানসিঁড়ির মানুষ আনন্দে মজা লুটবে। মজা মানে শালা আমাদের লাজে গোবরের অবস্থা থেকে পাবলিক দাঁড়িয়ে হাসবে। বাটুল বাবু, একটু মাল হবে? মাল ঠিক আছে, এখন দিচ্ছি। আচ্ছা, জেলে গিয়ে মাল পাবা তো? কেন পাবি না রে শালা বাটুল মতো পড়া, সব পাবি সব। আরে শুধু মাল কেন, চাইলে বাঘের দুধও পেয়ে যাবি রে শালা। জানেন ঝন্টু বাবু, একটু আগে বাঁকুড়া থেকে আমার বউ রিঙ্কি ফোন করেছিল। জিজ্ঞাসা করলো, কি গো এবার পুজোতে বাড়ি এলে না তো? আমি বললাম, কেমন করে যাবো ডার্লিং, পুলিশ ডিপার্টমেন্ট আমার পেছনে হুড়কো যে না, মানে থানা এলাকার মধ্যে নজরবন্দি করে রেখেছে। তারপর যা বললো আপনার শুনে অবাক হয়ে যাবে। কাঁদছেন কেন? আরে বলুন না, কি বললো আপনার বউ? বললো ওসব শুনে আমার কি হবে মিলছে, তুমি টাকা পাঠাও মিলছে, টাকা টাকা। এই জন্যই শালা আমি বিয়ে করিনি, শালা বউ মানে শালা বেঈমান। তার চেয়ে নতুন নতুন চিড়িয়া ধরো আর ফুর্তি করো, ফুর্তি। তুমি ফুর্তির কথা ভাবছো করো, কিন্তু আমার মাথায় আগুন জ্বলছে। আগুন কেন রে বাটুল, এই কথা বলছিস কেন? কেন বলবো না? তোমার বোন ভগ্নিপতি মিলে তোমার এত ক্ষতি করলো, আর সব ক্ষতি তুমি হজম করে নিলে। বাবা, তুমি এখানে চৈতি আন্টিকে দেখেছো? ঠাকুর বসানোর পর থেকে চৈতি আন্টিকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, জানো? হ্যাঁ, চৈতি আন্টি নিতে কি হয়েছে? চৈতি আন্টি নিতে কি হয়েছে? আরে আমরা তো আছি, আয়।
আয় এদিকে আয়, আয়, আমাদের সঙ্গে একটু থাক, দেখবি তোর খুব ভালো লাগবে। হ্যাঁ, আমরা না খুব আনন্দ করবো, খুব 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 দেখবি খুব মাস্তি। হ্যাঁ মামা ছাড়ো, আমার ভালো লাগছে না মামা, তোমার আনন্দ করো। এমন করে না সীতা, এমন করে না, আমাদের সঙ্গে একটু থাক, দেখবি খুব ভালো লাগবে। না মামা ছাড়ো, কেন এমন করছো? তুমি না আমার মামা। হ্যাঁ মামা হই, মামা হই বলেই তো তুমি একটু আদর করবে। হ্যাঁ জানিস না, ওই কথায় বলে মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। ছাড়ো, ছেড়ে দাও মামা আমাকে। মামা ছাড়ো। এই ঝন্টু বাবু, আপনি কি করছেন? কি বলছেন? থামুন না অফিসার, থামুন না। কেন বুঝতে পারছেন না? জন্টু তার হয়ে গেলে আপনি আমি দুজন। এই অফিসার, আপনার ওখান থেকে সরে যান, সরে যান ওখান থেকে। মামা ছেড়ে দাও। মামা কেন এমন করছো? ছেড়ে দাও। কেন ছেড়ে দেবে? তোর বাবা মা সর্বনাশ করেছে, তার খেসারত তোকে দিতেই হবে। আজ এই খামার বাড়ি চাতালে তোর সর্বনাশ করে আমি বদলা নেব, বদলা। চল চল একেই বলে সাকরা টুকটাক কামড়ে রাখ ঘাস। এবার দেবী আর মহাকাশ বুঝবে এই ঝন্টু দত্তের ক্ষতি করার পরিণাম কত ভয়ঙ্কর। ওই মেয়েটা যদি ওর বাপ মাকে সব বলে দেয় তখন? বলবে না, সে ভাবনা আমি ভেবেই রেখেছি। কি ভেবে রেখেছেন? ওই মেয়েটাকে নিয়ে আবার আপনি কি করবেন? সেটা সময় হলে ঠিক বুঝতে পারবেন। এখন দেরি না করে যান, ফুর্তিটা সেরে নিন, যান। আরে দাঁড়িয়ে আছেন কেন? হাতটা ধরুন না, ধরুন। পাপা, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস না? তোর মেয়ের আত্মনাদ শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছ মহাকাশ মিত্র? উদার জন্য এগুলো সবাই খবর দিতে পারছে তোমার 21 বছরের মেয়ে নিশ্চিতা। শুনতে পাচ্ছ? বলেছিলাম না আমি পারি না এমন কোনো কাজ নেই। এই সব ঘটনা মাতব্বর, বড় গুরু, এই সব অফিসার, মেয়েটা বেঁচে আছে না মারা গেছে? বেঁচে আছে গুরু, বেঁচে আছে, কিন্তু অজ্ঞান হয়ে গেছে। ওর অজ্ঞান শরীরটাকে এদিকে তুলে নিয়ে আসুন। আজ যাতে কোনোদিন ওর জ্ঞান না ফেরে আমি সেই ব্যবস্থাই করব। এই গামছা দিয়ে আমি ওর গলা ফাঁস লাগিয়ে দেব। নিয়ে আসুন। এনেছেন অফিসার? নিন গামছা। এই গামছাটা দিয়ে ওর গলায় ভালো করে ফাঁস লাগিয়ে দিন। গামছার একদিকটা ধরবেন আপনি, আর একদিকটা আমি। এই চলো মাঠের মাতব্বর, ওর পা দুটো ভালো করে চেপে ধর যাতে নড়তে না পারে। এবার বলুন, বলো দুর্গা মাইকে, দুর্গা মাইকে, দুটোকে ঠাটে নিয়ে তোরা টিটির মেয়েটাকে মেরে ফেললি। কি রে মন্টু, তুই এখানে কি করতে এসেছিস?
কি বল বল, কেন কেন তোরা দিদির মেয়েটাকে মেরে ফেললি? ওই বাচ্চা মেয়েটা তোকে কি ক্ষতি করে দিল? ক্ষতি ওই বাচ্চা মেয়েটা করেনি, ক্ষতি করেছে ওর বাবা মহাকাশ আর ওর মা দেবী। তাই আমি যা করেছি ঠিক করেছি। তুই যা এখান থেকে ভাগ। আর শোন, এখানে যা কিছু দেখলি তা তুই নিজের কাছেই রাখবি, কাউকে বলার চেষ্টা করবি না। কেন বলবো না, কেন বলবো না রে? আমি দিদি আর মহাকাশটাকে তো বলে কাউকে কিচ্ছু বলবি না, চুপ করে থাকবে। তাই নাকি রে মাতব্বর? তাই নাকি রে? কি করবি রে থালা মাতব্বর? তুই কি করবি? ওই মেয়েটার যা পরিণতি হয়েছে তোরও তাই হবে। না নয়, তা না হলে ওই সীতার মতো তোকেও। এই শালা বাটুল মাতব্বর, এই শালা অফিসার, সকাল হওয়ার আগে লাশ দুটোকে বস্তায় ভরে নদীর জলে ফাঁসিয়ে দিয়ে আসে। চলুন নদীর জলে। ক্ষমা চেয়ে নেবো। মহাকাশটা ঘুমোচ্ছে, ফিরে এসে দেখলাম ও ঘুম থেকে উঠলে আমি 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 ক্ষমা চেয়ে নেবো। বলবো মহাকাশ প্লিজ প্লিজ ভুল বুঝো না, আমি তোমাকে অবিশ্বাস করে অসম্মান করতে চাইনি, কিন্তু ঈশিতা আর চৈতি এমন করে কথাগুলো বললো, তারপর প্লিজ তুমি আমাকে সবটা ভুলে ক্ষমা করে দাও। প্লিজ ক্ষমা করে দেবে, নিশ্চয়ই ক্ষমা। মেজদা তোমাকে ক্ষমা করবে কিনা জানি না বৌদি, কিন্তু বর্দা আমাকে ক্ষমা করে দিয়েছে। আমি এইমাত্র বর্দার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি বর্দার কাছে বর্দার পা দুটো জড়িয়ে যখন বললাম, বর্দা আমি ভুল করেছি, তোমাকে অপমান করে আমি ভুল করেছি। তোমাদের আপত্তি থাকা সত্ত্বেও চৈতিকে বিয়ে করে এ বাড়িতে বউ করে নিয়ে আমি মস্ত বড় অপরাধ করেছি। অপরাধ তোমরা করোনি তো, অপরাধ করেছি আমি তোমার ভালো চেয়েছিলাম, চৈতির ভালো চেয়েছিলাম, ঝন্টুর রোষের হাত থেকে তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। তাই 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 জোর করে ওদের মতের বিরুদ্ধে গিয়েও তোমাদের বিয়ের মতামতটা আমি আদায় করে নিয়েছিলাম। কিন্তু আমার কপালটা কি খারাপ জানো, আমার হতভাগিনী বোনটা এটা বুঝলো না। কিন্তু ও ঝন্টুর চক্রান্তের ফাঁদে পা দিয়ে নিজের জীবনটা নিজে নষ্ট করে ফেললো, নিজের পায়ে কুড়ুল মেরে। এখন আমাকে একটা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলাম। আমি এখন মহাকাশের কাছে, দাদার কাছে মাথা উঁচু করে দাঁড়াবো কেমন করে বলতে পারো? কেন আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না দেবী? মহাকাশ তো বাচ্চা ছেলে নয়। কোন কারণে ওকে সন্দেহ করেছিল সে বোঝার মতো ক্ষমতা তার আছে। হ্যাঁ, ভালো কথা। এই ঈশিতা আসেনি দাদা, ও মেয়েটা এত জেদি হয়ে গেছে না, এত করে বললাম যে অনেক দিন তো হয়ে গেল মামার বাড়িতে পড়ে রয়েছে, এবারে ফিরে চলো কলকাতায়, লেখাপড়ার ক্ষতি হচ্ছে, কিন্তু কিছুতেই আর আসলো না, জেদ ধরে পড়ে রইলো। কিছু বলতে গেলেই সারাক্ষণ খালি সুইসাইড করবো। কি যে হয়েছে আজকালকার ছেলে মেয়েদের শাসন করাই যায় না, খালি সুইসাইড করবো। যেন এর থেকে না ও ব্যাঙ্গালোরে পড়াশোনা করছিল, আমি অনেক নিশ্চিন্ত ছিলাম। এই মেয়েটাকে ফিরিয়ে এনে আমার এত টেনশন আমি আর নিতে পারছি না, একদম ভালো লাগছে। বিকাশ, হ্যাঁ বর্দা। তুই তো রাতটা সেখানে থেকে বাচ্চাটাকে নিয়ে সকালে ফিরতে পারতিস। না বর্দা, এমনিতেই আমি তোমাদের সকলের কাছে খারাপ হয়ে গেছি। চৈতি যা কাণ্ড ঘটালো, তারপরে ওই বাড়িতে রাত্রি বাস করে আমি আর তোমাদের কাছে খারাপ হতে চাইনি। তাই বৌদির সঙ্গে কলকাতার বাড়িতে ফিরে এসেছি। না, পর একটার পর একটা অঘটন ঘটে চলেছে। বাচ্চাটাকে সেখানে কাজের মধ্যে ঠিক করোনি। না, আমার ভালো লাগছে না। দেবী, তুমি যেমন করে বড় বাচ্চাটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। আমি একটু মর্নিং ওয়াকে যাচ্ছি, ফেরার পথে বাজারটা করে নিয়ে আসবো। বৌদি বর্দা কিন্তু ঠিক কথাই বলে গেল বৌদি। আমি বরং ধানসিঁড়ি থেকে ঈশিতাকে নিয়ে আসি। সবাই এরকম করে বল। তুমি যাবে? হ্যাঁ। আরে একটু আগেই তো ওই বাড়ি থেকে সমস্ত কাজকর্ম সেরে ফেললে, এখন আবার যাবে, তোমার কষ্ট হবে না? আরে যত কষ্ট হোক তবু বিকাশ যাবে। বিকাশ এখনই যা, এখনই গিয়ে ঈশিতাকে সে বাড়ি থেকে এখানে নিয়ে দেরি করিস না। সবাই যখন বলছে তুমি চলে যাও। ওকে বলছি। শোনো, আমার গাড়িটা নিয়ে বেরিয়ে যাও। তোমরা নিশ্চিন্তে থাকো বৌদি, আমি বিকেলের আগে ঈশিতাকে নিয়ে ফিরে আসবো। আসি রেমেশদা, আসি। শোনো, সাবধানে গাড়িটা ড্রাইভ করো, ঈশিতা থাকবে সঙ্গে, রাফ ড্রাইভ করবে না, ফোনটা অন রাখবে। ওকে, চলে যাও, সাবধানে। যে মহাকাশ, রাগ করেছো তাই না? সরি, ভেরি সরি। দেখো, বিশ্বাস করো, আমি তোমাকে অবিশ্বাস করে অসম্মান করতে চাইনি। ওই চৈতি আর ঈশিতাটা এমন করে বললো না, তারপরে তো অবিশ্বাস হওয়াটাই উচিত। এরপর তুমি যদি আমাকে অবিশ্বাস না করতে, তাহলে বুঝতাম তুমি আমাকে একদম ভালোবাসো না। ভালোবাসি বলি তো ব্যাপারটা কিছুতে মেনে নিতে পারছিলাম না, জানো। তবে জানো তো একটা কথা কি বলি, সবটা না চৈতি দোষ না, জানো তো, ঝন্টু এর জন্য অনেকটা দায়ী। ও কি করেছে বলো তো, আমার উপরে ওর কাজে বাধা দিয়েছি না, ও আমার উপরে প্রতিশোধ দেবে বলে, আমাদের মধ্যে একটা বিচ্ছেদ সৃষ্টি করবে বলে ওই চৈতিকে ওইভাবে কাজে লাগিয়ে দিল। কিন্তু ঝন্টুর কথা শুনে চৈতি এত বড় সর্বনাশ, এত বড় ভয়ঙ্কর
ঘটনা কেন ঘটাতে গেল বলো তো? চৈতি তো বাচ্চা না, কেন অন্যের কথা শুনে নিজের ঘর সংসার সুখ শান্তি সব নষ্ট করবে? এরপরে বিকাশ কোনোদিনও তোমার বোনকে নিয়ে সংসার করবে? দাদার কাছে তোমাকে কিভাবে ছোট করে দিল বলো তো? কেন করবে না বলো তো? আমি ওদের ভালো চেয়েছিলাম, তাই তো এই কাজটা করতে চেয়েছিলাম, কিন্তু বিনিময়ে আমি যা পেলাম, সত্যি চেয়েছিলাম ওরা ওরা ভালো থাকুক, একে অপরকে অনুভব করুক। শুধু আমিও চেয়েছিলাম ওরা ভালো থাকুক, দুজনকে ভালোবেসে ঘর সংসার করুক। Exactly, কেউ কারোর বিপদে কাউকে ছেড়ে যাবে না। ধুমধাম আজকালকার জেনারেশনের মধ্যে দেখো না, কিছু একটা মতের অমিল হলে সঙ্গে সঙ্গে ডিভোর্স করে দেয়। ভালো লাগে না, অ্যাডজাস্ট করতে শিখতে হবে না? ওরা ভালো থাকুক এটা আমরা চাইবো, ওরা আমাদের মতো হবে। না, আমাদের ভালোবাসার সঙ্গে চৈতি আর বিকাশের ভালোবাসার তুলনা করতে যেও না। তাই তো মাঝে মাঝে ভাবি, আমি এই পৃথিবী ছেড়ে চলে গেলে তুমি একা থাকতে পারবে। চুপ 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 চুপ, এইসব কথা বলো না। তুমি জানো তো তোমার চলে যাওয়ার কথা আমি সহ্য করতে পারি না। এসব কথা বলছো কেন? ছাড়ো না, সামনে কত কাজ বলে তো। হিসিতাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছি আমি। তোমার মেয়ে মনে হয় সুমনের সঙ্গে সেটেল করবে লাইফে। তা করুক না, আমরা কি আপত্তি করেছি কখনো? ভারতবর্ষে থাকবে না বলছিল মাম্মা আমি ভারতে থাকবো না, আমি বিদেশে চলে গিয়ে সুমনকে নিয়ে সেটেল করবো। তাহলে তো আরো ভালো সেটা। হ্যাঁ, যেখানেই যাক ভালো থাকো। ওরা দুজনে ভালো থাকলে আমাদের আর এর থেকে বেশি কি চাই বলো তো? ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। কিন্তু তোমার অভাবের কথা এই সমস্ত বলবে না, আমি সহ্য করতে পারি না। তাই তো দিন রাত্রি বিশ্বাস করো আমি কায় মনোভবকে ভগবানের কাছে ডাকি। ঈশ্বর যেন তোমার আগে আমাকে এই পৃথিবী থেকে তুলে নেয় গো। পৃথিবী হ্যালো, কি বলছিস তুই? কি বলছিস দাদা? ঈশিতাকে পাওয়া যাচ্ছে না মানে? হোয়াট? মহাকাশ কি বলছিস? ঈশিতাকে পাওয়া যাচ্ছে না? কোথায় গেছে ঈশিতা? হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, কিন্তু না তোমাকে তো এতক্ষণে পুলিশের অ্যারেস্ট করার কথা। হ্যাঁ, পুলিশ এসেছিল। আচ্ছা, তারপর? হ্যাঁ, কি বলছো? মন্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ও মাই গড, মন্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? তাই? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি একটু অপেক্ষা করো, আমরা খুব তাড়াতাড়ি ধানসিঁড়ি পৌঁছে যাচ্ছি। কি বলছেন ব্যাপারটা বুঝলাম না। ঈশিতা মন্টু দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না? না, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। এরকম করে কথা বলছো তুমি আমার সঙ্গে? ঈশিতা তোমার একার মেয়ে না, ও আমারও মেয়ে। আমিও তোমার থেকে ওকে কিছু কম ভালোবাসি না। না, ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে পরে দিনের পর দিন ওকে ধানসিঁড়ির বাড়িতে থাকাতে তুমি পারমিশন দিতে না। ঈশিতা পারমিশনে তোয়াক্কা করে বুঝি? কিছু ওর মনের মতো না হলে, কিছু ওর মতের বিরুদ্ধে গেলে দিন রাত্রে শুধু গলায় দড়ি দিয়ে সুইসাইড করবো বলে সবাইকে ব্ল্যাকমেল করে যায়। ব্ল্যাকমেল করে, আর সেটা তোমার জন্য করে। আমার জন্য করে মানে? নিশ্চয়ই তোমার জন্য করে। ও যেদিন ব্যাঙ্গালোর থেকে ফিরে ওই সুমনের সঙ্গে আড্ডা মারতে গেল, নেশা করে ফিরলো, সেদিন তুমি ওর গায়ে কেন হাত তুলেছি? আমি ওর মা। তারপর থেকে যে মেয়েটা একটু করে পাল্টে যাচ্ছে, বদমেজাজি হয়ে যাচ্ছে, সেটা খেয়াল করে দেখো। আমি ওর মা, ওকে শাসন করার প্রয়োজন মনে হয়েছিল, তাই ওর গায়ে হাত তুলেছিলাম। তাই তো বলছি, তারপর থেকে যে অধঃপতনে চলে যাচ্ছে সেটা তো একবারও দেখোনি। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো এই পরিবারের উপর দিয়ে যে সমস্ত ঝড় বয়ে যাচ্ছে, অঘটন ঘটে যাচ্ছে, সবকিছুর জন্য দায়ী আমি? হ্যাঁ, তুমি দায়ী। আমি তোমাকে বারবার বলেছিলাম ঝন্টুর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, এবছর দুর্গাপূজাও কেউ সে বাড়িতে যাবে না, কিন্তু তুমি তা শোনোনি। তুমি কি করলে? মেয়েটাকে পুজোর অনেক আগে থেকে সেখানে পাঠিয়ে দিলে। হ্যাঁ, ঝন্টু চক্রান্তে পড়ে চৈতি আমার নামে বদনাম দিল, আর তুমি তার সত্য বিচার করার জন্যে নিজের মেয়েকে নিয়ে, চৈতিকে নিয়ে একেবারে বাপের বাড়ি রওনা হয়ে গেলে। এখন একেবারে মেয়ের জন্য দরদ উঠছে। তোমার ফোন বাজছে, দেখো তো। ঝন্টু ফোন করছে কি? হ্যালো, ইয়েস, চিফ ডিটেকটিভ অফিসার ওয়েস্ট বেঙ্গল পুলিশ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কাল সন্ধ্যাবেলায় বিসর্জনের পর থেকে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি এক কাজ করুন, আপনি না এখন ঝন্টুকে অ্যারেস্ট করার দরকার নেই। আমি যাই, তারপরে যে ডিসিশন নেব সেই মতো কাজ হবে। আপনি এক কাজ করুন, আপনি সারা ধানসিঁড়ি এলাকায় পুলিশি টহলদারি শুরু করে দিন। হ্যাঁ, টহলদারি শুরু করে দিন। ঠিক আছে, দত্তবাড়ির সামনে আপনি পুলিশ পিকেট বসান। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে পৌঁছে যাচ্ছি সেখানে। যেমন করে হোক আমার মেয়ে ঈশিতাকে খুঁজে বের করতে হবে, আর সেই সঙ্গে দত্তবাড়ির ছেলে মন্টুকে খুঁজে বের করে চাই। ওকে, ওদিকে কোথায় যাচ্ছ তুমি? আমি একটু কয়েকটা কাগজপত্র রেডি করে নিয়ে একটু ভবানী ভবন হয়ে ধানসিঁড়ি পৌঁছবো। তুমি এখনই রওনা হয়ে যাও, দেরি করো না, যাও। কি হলো, কিছু বলবে? আরে বলো, তাড়াতাড়ি বলো। ঈশিতাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। ঈশিতাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও মহাকাশ। ঈশিতার কিছু হয়ে গেল, আমি বাঁচবো না মহাকাশ, আমি মরে যাবো মহাকাশ, আমি মরে যাবো। সর্বনাশ হয়ে গেল অফিসার, আমরা কেউ বাঁচবো না। ঠিক বলেছেন পাটুল বাবু। ঝন্টু বাবু ভিডিও ম্যাডামকে ফোন করে কেন বলতে গেল তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ঠিক বলেছে। আরে কেন যে বলতে গেল, মন্টু ব্যাপারটা কে জানে?
দেবী আর মহাকাশ আমাকে সন্দেহ করবে না, তাই আজ আমি নিজে ফোন করে সীতার নিখোঁজ হওয়ার সংবাদ আমি ওদের শুনিয়ে দিয়েছি। আরে সেসব তো নাই হলো, আরে মহাকাশ গোয়েন্দা সত্যি ঘটনা ঠিক জেনে বের করবে, তখন কি করবে? ও কেন যে মেয়েটাকে রেপ করতে গেলেন? নিজের ভাগ্নির সাথে কি অমন কাজ করে নাকি? চুপ চুপ শালা, রেপ শুধু আমি একাই করেছি, তোরা করিসনি। ধ্যাৎ, ধ্যাৎ, এখন নিজেদের মধ্যে ডিসাইড করো না তো, তার আগে কেসটা কি করে সালটাবে সেটা ভাবো। কিছুই ভাবার নেই রে বাছুর, কিছুই ভাবার নেই। এখন একমাত্র পুলিশ ছাড়া আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। কিন্তু কেন যে এখন পুলিশ আমাদের অ্যারেস্ট করছে না আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আচ্ছা আমি একটা কথা বলবো, ওই খামার বাড়ির পিছনে যে নদীতে আমরা কালকে রাত্রে লাশ দুটো ভাসিয়ে দিলাম, সেই নদীর সাথে ওপার উঠে পালিয়ে গেলে কেমন হয়? পালিয়ে গেলে কেমন হয়? পাবলিকের কালানি খেতে হয়, বুঝলি শালা? দেখো উল্টো পাল্টা। আরে দেবী আর মহাকাশ এসে জিজ্ঞেস করলে কি বলবে? ওদের মেয়ে কোথায়, তখন কি বলবে? এই পুজোর প্রথম দিন থেকে সারা বাড়ি পুলিশ পাহারা দিচ্ছে, এখন যদি পাবলিক জানতে চায় ওই পুলিশের নজরে এড়িয়ে এই মেয়েটা কেমন করে বাইরে গেল, তখন? আমারও সেটাই প্রশ্ন ছোট বাবু, তোমরা যাতে পালাতে না পারো সেই জন্য পুলিশ সারা বাড়ি ঘিরে রেখেছে। তুমি ঠিক বলেছো নটবরদা, তুমি ঠিক বলেছো। এই দেখো, এই পুজোর 4 দিনই দত্তবাড়িতে গ্রামের সবাই এই পুজো দেখতে ঢুকেছে, আবার বেরিয়েও গেছে। আমার মনে হয় ঠাকুর ভাসানের পর ওই দেবীর মেয়ে ঈশিতা আর মন্টু ওই গ্রামের লোকের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও পালিয়ে গেছে। কিন্তু মন্টুর সঙ্গে দেবী মণি মেয়ে কোথায় পালাবে, আর কেনই বা পালাবে? অন্ধকার রাতে পালিয়ে যাবেই বা কোথায়? কোথায় কোথায় নটবরদা? আমার ঈশিতা কোথায় কোথায় চলে গেল? হ্যাঁ, কি গো, চুপ করে আছো কেন তোমরা? এতগুলো মানুষ থাকতে আমার মেয়েটা সবার চোখকে ফাঁকি দিয়ে কোথায় 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 হারিয়ে গেল? চুপ করে থেকো না, একটু বলুন ঈশিতা কোথায় গেছে? বলো, চুপ করে থেকো না, বলো না ঈশিতা কোথায়? তুমি কেঁদো না বৌদি, আমি এই সবে বাইরে থেকে আসছি। গ্রামের লোক হন্যে হয়ে এসেছি, তার মন্টু তাকে খুঁজছে। তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে বৌদি, তুমি কেঁদো না। হ্যাঁ, তুই কাঁদিস না, তুই কাঁদিস না। দেখ, গ্রামের সবাই যখন বেরিয়ে পড়েছে তখন ঈশিতাকে ঠিক খুঁজে পাওয়া যাবে, আর মন্টুকে খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, আসলে পুলিশ তো আমাদের বাড়ির বাইরে বেরোতে দিচ্ছে না। দিচ্ছে যদি না। দিত তাহলে আমি ওদের খুঁজে বের করার চেষ্টা করতাম। আপনি আপনার হাজবেন্ডকে বলে আমাদের বাড়ি থেকে বেরোবার ব্যবস্থা করে দিন, তাহলে ঝন্টু বাবু বাটুল বাবুকে সঙ্গে নিয়ে আমিও চেষ্টা করে দেখতাম। সত্যি বলছেন অফিসার? আপনারা সবাই মিলে একটু আমার মেয়েটাকে খুঁজে দেবেন, বলুন না, খুঁজে দেবেন। আরে খুঁজে দিতেই হবে, খুঁজে দিতে হবে। ঈশিতা আমার একমাত্র ভাগ্নি, মামা হয়ে একমাত্র ভাগ্নির জন্য কিছু করতে পারছে না বলে মুখটা আমার ফেটে যাচ্ছে রে। দাদা, আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না রে দাদা। আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি মরে যাবো। বৌদি, ও বৌদি, বলছি তুমি মেজদাকে একটা ফোন করো না বৌদি, মেজদাকে। মহাকাশকে একটা ফোন করা উচিত না? হ্যাঁ দিদিমণি, মহাকাশ দাদাবাবুকে এই পরিস্থিতিটা বুঝিয়ে বলো। ওকে অনেকক্ষণ বাইরে আছে, ওকে পরিস্থিতিটা একটু বুঝিয়ে। হ্যাঁ, বলতে হবে। আরে বাবা, বিপদের সময় রাগ অভিমান করে থাকা উচিত নয়। না তুই মহাকাশকে ফোন লাগা। ফোন করুন, তাড়াতাড়ি ফোন করুন, না হলে বিপদ হয়ে যেতে পারে। একদম চুপ। বিপদের কথা মুখে উচ্চারণ করবেন না অফিসার, একদম না। জিভ টেনে ছুঁড়ে ফেলে দেবো। কিসের বিপদের কথা বলছেন আপনি? কিসের বিপদের কথা বলছেন? হ্যাঁ, আমি তো জীবনে কোনোদিনও কোনো অন্যায় করিনি, কারোর ক্ষতি করিনি, মিথ্যে কথা বলিনি, চুরি করিনি। সারা জীবন মানুষের উপকার করে গেছি আমি আর মহাকাশ। উপকার করেছে, মানুষের উপকার করলে আবার তার ক্ষতি হয় নাকি? হ্যাঁ, হয় না। আমার ঈশিতার কোনো ক্ষতি আমি হতে দেব না। ঈশিতা কোথায় গেলি রে মা? আমার কাছে ভুল হয়ে গেছে মা গো। ও শোনা, আমার ভুল হয়ে গেছে মা, আর আমি কোনোদিন গায়ে হাত তুলবো না। দেখ, আচ্ছা ফিরে আয় মাম্মা পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবে। ফিরে আয় মা ঈশিতা। আসবে দিদি, ঈশিতা ঠিক ফিরে আসবে, তুই কাঁদিস না। আসবি না, একদম আমার কাছে আসবি না, তুই আমাকে ছুবি না। তুই মানুষ হিসেবে খুব খারাপ চৈতি, মানুষ হিসেবে খুব খারাপ। তুই আমার সোনার সংসারটা শ্মশান করে দিতে চেয়েছিস। ওই ছেলেটা
ওই ছেলেটার জীবনটা তুই নষ্ট করে দিয়েছিস। আমার মহাকাশের গায়ে কলঙ্ক লাগাতে চেয়েছিস। তোকে আমি ঘেন্না করি রে চৈতি, তুই মানুষ হিসেবে খুব খারাপ, তুই মানুষ হিসেবে খুব খুব খারাপ। থু 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 দে 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 আরো তো দে, আমাকে ঘেন্না করলে আমি মনে শান্তি পাবো, একটু হলেও পাপ খণ্ডন হবে আমার। এখন ওসব ভাবার সময় নয়, আগে আমার ঈশিতাকে খুঁজে বের করতে হবে। তুই ফোন কর দেবী, তুই ফোন কর, তুই মহাকাশকে ফোন কর, আমাদের বাইরে বেরোতে দে। শুধু তুই না রে, শুধু তুই না ঝন্টু দত্ত, সেই সঙ্গে বাটুল মাতব্বর, অফিসার লাহিড়ী, আজ তিনটে লাশ এই দত্ত বাড়ি থেকে বাইরে বেরোবে। মহাকাশ ঈশিতার খোঁজ পেয়েছো? পেয়েছি, আমাদের মেয়ে সীতার সন্ধান পেয়েছি। কোথায় আছে মেয়েটা? কোথায় আছে বলো তো, এত দেরি করছে। ভবানী ভবনে গিয়ে বাড়িতে লাগানো গোপন সিসি ক্যামেরায় আমি সব দেখতে পেয়েছি। কোথায় আছে ঈশিতা? এসে যাবে। আসবে কখন? অনেক দেরি হয়ে গেছে। এত তোলা হচ্ছ কেন? অনেকটা দেরি হয়ে গেল, তোকে ডেকে দাও এত তোলা হয়েও না, একটু পরে ঈশিতাকে দেখতে পাবে, ঈশিতার মৃতদেহ দেখতে পাবে দেবী। নেই দেবী, আমাদের মেয়ে ঈশিতা আর বেঁচে নেই। দেবী, 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 কি ঘটনা ঘটেছে শোনো। গতকাল বিসর্জনের পরে খামার বাড়ির চাতালে ফেলে এই ঝন্টু দত্ত, বাটুল মাতব্বর আর ওই অফিসার লাহিড়ী তিনজন মিলে আমাদের মেয়েকে গণধর্ষণ করেছে। কি কষ্ট পেয়েছে তারপর ঈশিতাকে খুন করে ওরা নদীর জলে ভাসিয়ে দিয়েছে। মামা বলে ডেকেছে, আমি শুনতে পাইনি গো। শোনো না, মন্টু এই ঘটনা দেখে ফেলায়, মন্টুকেও খুন করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে জানোয়ারের দল। শেষ করে দিন মহাকাশটা, এরা আমার স্বামীকে খুন করেছে। এদের তুমি শেষ করে দাও মহাকাশটা, এদের তুমি শেষ করে দাও, এদের তুমি শেষ করে দাও। কাঁদবে না দেবী, তুমি না দেবী, দেবীকে কখনো চোখের জল ফেলতে নেই। রণরঙ্গিনী সংহার মূর্তি ধারণ করে অসুর নিধন করবে না। যারা আমাদের মেয়েকে ধর্ষণ করে খুন করেছে সেই জানোয়ারদের শাস্তি দেবে না তুমি? বলো বলো, শাস্তি দেবে না? নিশ্চয় শাস্তি দেবে, নিশ্চয় শাস্তি দেবে। আমি যে আমার শিবের মতো স্বামীকে নিয়ে আমার সংসার আমি গুছিয়ে নিয়েছিলাম দিদি, কিন্তু এই ঝন্টু দত্ত আমার সাথে শিবির মুছে দিয়েছে। ওদের তুমি শাস্তি দাও, ওদের তুমি শাস্তি দাও, ওদের দেব শাস্তি দেব। বছরের পর বছর কোনো আদালতের বাণী শোনার জন্য আমি আর চুপ করে থাকবো না। দিল্লির নির্ভয়ের মা তার মেয়ের জন্য কেঁদেছে, কিন্তু আমি কাঁদবো না। কান্দুয়ার 8 বছরের কিশোরী আসিফা বানুর মা তার জন্য কেঁদেছে, কিন্তু আমি কাঁদবো না। কামদুনি শিপ্রার মা তার জন্য কেঁদেছে, কিন্তু আমি কাঁদবো না। হাতরাসের দলিত কুমারী মেয়ে মনীষার মা তার জন্য কেঁদেছে, কিন্তু আমি কাঁদবো না। শাস্তি দেব, নিজের হাতে মেয়ের খুনিদের ভয়ঙ্কর শাস্তি দেব। তাই দাও দেবী, তাই দাও। একটা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করো, সাধারণ মানুষের কাছে পৌঁছে দাও নতুন দৃষ্টান্তের বার্তা। না নয় রে জানোয়ার, না নয়। হ্যাঁ, এখন থেকে তোদের মতো পশুদের জনতার আদালতে বিচার হবে, আদালতে নয়। ডানসিঁড়ির মানুষ কান খুলে শুনে রাখুন, যারা সাধারণ মানুষের অধিকারে থাবা বসাবে তাদের ক্ষমা নয়, ক্ষমা নয়। যারা গরিব মানুষের পেটের ভাতে থাবা বসাবে তাদের ক্ষমা নয়, ক্ষমা নয়। গৃহহীন মানুষের প্রাণের টাকা থেকে যারা কমিশন খাবে তাদের ক্ষমা নয়, ক্ষমা নয়। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের মশাল
শেষে পথে নেমে আসুন। পথে নেমে আসুন। ধর্ষণের আসামিদের পুলিশের হাতে তুলে না দিয়ে রাস্তায় প্রকাশ্যে পিটিয়ে খুঁচিয়ে থেতলিয়ে মারতে হবে, তা নাহলে জঘন্য অপরাধ কোনোদিন বন্ধ হবে না। তাই তাই নিজের হাতে আমি আমার মেয়ের খুনিদের শাস্তি দেবো। তাই দাও, তাই দাও দেবী, তাই দাও। দেবো না? আমি পুলিশের পদস্থ অফিসার হয়ে তোমার হাতে আমার আগ্নেয়াস্ত্র তুলে দিচ্ছি। এজন্য যদি আমার জেল হয় হোক, যদি আমার কোর্ট মার্শাল হয় হোক, তবু তুমি জানোয়ারদের শাস্তি দিয়ে ওদের খুন করে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করো দেবী। না দেবী, দেবী তুই আমাকে ক্ষমা করে দে দেবী, আমাকে ক্ষমা। ক্ষমা করে দে আমাকে। ক্ষমা? তুই মামা হয়ে নিজের কন্যা সম ভাগ্নিকে ধর্ষণ করেছিস। কি যন্ত্রণা পেয়েছে মেয়েটা, হ্যাঁ? তোকে তো ক্ষমাটা করে দিতেই হয় রে। তোকে আচ্ছা ঠিক আছে, তোকে তোকে আমি ক্ষমা করে দিলাম জন্তু। দেবী, 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 আমার ছেড়ে দে দেবী, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে দেবী, আমার ছেড়ে দে। ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা। দেবী, তুমি পাথর হয়ে গেল কেন দেবী? কথা বলো, কথা বলো দেবী। মেয়েটার জন্য একটু কাঁদো দেবী, একটু কাঁদো, কাঁদো দেবী। কাজ থেকে নেনা তুই আমায় ছেড়ে আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া।